আমাদের এই বিজনেস পলিসিটি এই কৃষ্ণনগরটাকে ক্যাপচার করে নিতে হবে, কি বলো? এটা তুমি একদম ঠিক কথা বলেছ। বিজনেস একটা গ্রেট ওয়ে হবে, তারপর ধীরে ধীরে টোটাল কৃষ্ণনগর আমরা দখল করে নেব। এরপর টোটাল কান্ট্রি। এক্স্যাক্টলি তাই। মানুষের বেঁচে থাকার জন্য ফুড খেতেই হবে। আর এখানকার মানুষ সব থেকে বেশি যে ফুডটা খায় সেটা হলো রাইস। তাই তাই আমাদের একটা স্পেশাল চাল চালতে হবে। ইয়েস ইয়েস, চাল চলতে হবে, চাল। বড্ড বেলা হয়ে গেল, এদিকে খিদেতে পেট চুঁচুই করছে। বলি আজ যে তোমার দেরি হলো বড়। আরে রাজসভায় আমার কত কাজ থাকে সে কি তোমার ধারণা আছে গিন্নি? তোমার আর কি, মনের মতো রান্না করো আর খচর খচর করে পাঞ্চি পাবো। কি রান্না করাটা বুঝি কোনো কাজ নয়? হ্যাঁ, বুঝবে খেলা বুঝবে, যখন একদিন রান্না করা বন্ধ করে দেব নিজেকেই তখন তোমার হাঁড়ি ঠেলতে হবে। হ্যাঁ, তুমি কি ভাবছো? হ্যাঁ, তোমার এই কথায় আমি দমে যাব? কখনো না। তুমি যখন তোমার বাপের বাড়ি গিয়ে মনের আনন্দে বসে থাকো তখন তো আমাকেই চালে ডালে খিচুড়ি বানিয়ে খেয়ে রাজসভায় যেতে হয় নাকি? হ্যাঁ, কি গো, আমি বাপের বাড়ি থাকলে তুমি খিচুড়ি বানিয়ে খাও নাকি? ভারী মজা তো। হ্যাঁ, নিজে এমন ভাব করে থাকো জানো আমি বাপের বাড়ি গেলে তোমার খাওয়াই জোটে না। হ্যাঁ? এই রে, মুখ ফসকে কি বলতে কি বলে ফেললাম। তুমি আমাকে একদিন খিচুড়ি রান্না করে খাওয়াবে। হ্যাঁ, আচ্ছা 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 গিন্নি, সে না হয় হবে। এখন তুমি শিগগির খেতে দাও, দেখি জোর খিদে লেগেছে। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য ভাত আনছি। বলি নাওয়া কি ছেড়ে দিয়েছো নাকি? ভাত খাবে তা কই নিয়ে এলে না? না না, এখন আমি আগে খাবো, পরে নাইতে যাবো। গো, যত দিন যাচ্ছে তত তোমার আলসেমিতে ধরছে। জন্মে শুনিনি বাপু কেউ খেয়ে দিয়ে চান করতে যায়। তোমার সবকিছুই কিরকম উল্টো রকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, সব সোজা আছে গিন্নি, তুমি এখন চুপ করলে আমি একটু শান্তিতে খেতে পারি। সে আমি জানি গো জানি, আমার কোনো কথা তোমার ভালো লাগে না। ও কি হলো গো, এই তোমার চুয়াল আটকে গেল নাকি? হ্যাঁ? সর্বনাশ, এই এক্ষুনি গুলটেনে আপনাকে ডেকে তোমার চুয়ালে ঘুষি মারতে হবে দেখছি। এই কি হলো বলো দেখি। কি গো, কিছু বলো। পেটে যখন খিদের জ্বালা আমার গিন্নি তখন আমাকে পাথর খেতে দেয়। ওরে বাবারে, দাঁতগুলো গেল মনে হয়। ওহ, বলি তুমি কি আজকাল পাথর দিয়ে রান্না করছো নাকি? ও বাবা! মরণ, দাঁড়াও দেখাচ্ছি। কি আবার দেখাবে? হ্যাঁ, কি আবার দেখাবে? সেরেছে। এ কি, আরো পাথর নিয়ে এসে মাথায় ভাঙবে নাকি? শিলনোড়া আনতে গেল না তো? এই দেখেছো, চাল ভর্তি কাঁকড়। এখন তুমি বাজার থেকে পাথর মেশানো চাল নিয়ে এলে আমি কি করবো? হ্যাঁ, এ কি অবস্থা? বাজারে এখন পাথর মেশানো চাল দিচ্ছে? চাল যখন তোমায় দোকানি দেয় তখন একটু ভালো করে লক্ষ্য করো না নাকি? নাকি খালি এই দোকানি যা খুশি দিক তুমি তোমার মহান ওই রাজকর্ম নিয়ে এই চিন্তা ভাবনা করতে থাকো? না, দোকানি তো বিশ্বস্ত, তবে বেটাকে ধরতে হবে। কি জানি বাপু, আজকে পাথর দিচ্ছে, কালকে চালের বদলে আস্ত ইট দিয়ে দেবে। হ্যাঁ, আহ, তুমি চুপ করো তো। ইট নিয়ে এলে আমার মাথায় ভেঙো, হয়েছে? কি ব্যাপার, সিংহাসন খালি, রাজামশাই এখনো আসেননি? কি ব্যাপার, সবাই চুপ কেন? আচ্ছা, গুরুতর কিছু হয়েছে নাকি? হ্যাঁ, না না, আমরা ভেবেছিলাম তুমি হয়তো জানো, এখন দেখছি তুমিও কিছু জানো না। আরে গোপাল কি করে জানবে? আমি রাজামশাইয়ের সব থেকে কাছে এবং নিজের লোক, আমি জানি না মহারাজের কি হয়েছে? হ্যাঁ, মন্ত্রী মশাই, আপনি এত কাছের লোক হয়েও খবরটুকু পর্যন্ত নেননি যে মহারাজের কি হয়েছে? আমার তো মনে পড়ে না মহারাজ কবে এত দেরি করে রাজসভায় এসেছেন। তুমি কতটুকু জানো হে? ওই তো মহারাজ,
হয়েছে আপনার? হ্যাঁ মহারাজ, কি হয়েছে আপনার? আমি যে চিন্তায় শোকে পাথরের মতো বসেছিলাম, ভয়ে কোনো সংবাদ নিতে পারিনি। যদি সত্যি কোনো খারাপ খবর হয়। মহারাজের কি কথা বলতে কোনো সমস্যা হয়েছে? যদি খুব শারীরিক সমস্যা হয় তবে না হয় আজকের দিনটা। না গোপাল, না, কষ্ট হলেও আমি কথা বলবো। কাল রাতে যখন খেতে বসলাম, বেশ সুন্দরভাবে ভাত খাচ্ছি, এমন সময় কি মহারাজ? কোনো শত্রু কি খাবারে বিষ মিশিয়ে দিয়েছে? না না, ভাতের মধ্যে ছিল ভয়ঙ্কর বড় দুটো কাঁকড়, আর সেই কাঁকড় অসাবধানে চিবিয়ে আমার দাঁত দুখানা ভেঙে গেছে। মহারাজ, যন্ত্রণা কমানোর পচন আমার কাছে আছে, আর আপনার এখন ওই বিশ্রামের প্রয়োজন। মহারাজ, আজকে আমার ভাতের মধ্যে বড় বড় কাঁকড় ছিল। আমি কিন্তু খুব চিন্তিত হয়ে পড়ছি, কারণ আমাদের রাজ্যের চাল এত ভালো যে আগে এরকম কাঁকড় পড়ার উদাহরণ নেই। গোপাল, গোটা রাজ্যের চালের কথা এই মুহূর্তে ভাবার দরকার নেই। সবার আগে দরকার মহারাজের সুস্থ হয়ে ওঠা। তবে এটা খুব সত্যি কথা যে রাজ্যে রাজার ভাতের চালি কাঁকড়, সে রাজ্যের প্রজাদের চালে না জানি কত কি মেশানো আছে। আমাকে খুব শিগগিরই সেই সব জানতে হবে। আচ্ছা, সে নয় পরে ভাবা যাবে। তবে আপনার সাথে সাথে গোপালের চালেও কাঁকড় পড়ল, এটা কেমন জানি সন্দেহজনক। এটা আবার ওর এক চালও হতে পারে। বেশ তো, আমাকে যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আসুন আমার বাড়িতে, এক থালা ভাত খেয়ে যান। আমন্ত্রণ রইল। ঠিক আছে, আর কোনো কথা নয়। মন্ত্রী, তুমি চুপ করো। মহারাজ, আপনি আর কথা বলবেন না, আপনার বিশ্রামের প্রয়োজন। বৈদ্য ঠিক বলেছে মহারাজ, আপনার সত্যি বিশ্রামের প্রয়োজন। শোনো, আগামী ৩-৪ দিন রাজসভা বন্ধ থাকবে। আমি তো আর কথাই বলতে পারছি না। আজ রাজসভা এ পর্যন্তই। ওহ বাবা! এই বলি, কি এত চিন্তা করছো? তোমাকে বলেছি না, বাড়ি আসার পর রাজসভার কাজের কোনো চিন্তা করবে না। সে তো ঠিক আছে, কিন্তু এবারে একটু অন্য কথা ভাবছি গিন্নি। আসলে রাজসভা আগামী ৩-৪ দিন বন্ধ থাকবে। এ কি গো, আর আবার কি হলো? কাঁকড়ে কামড় দিয়ে মহারাজের দুটো দাঁত একদম ভেঙে গেছে, যার ফলে উনি কথাই ভালোভাবে বলতে পারছেন না। মহারাজও কাঁকুরচি বলেন? যাই হোক, কি আর করা যাবে বলো। এই শোনো না, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। তোমার মাথায় তাহলে বুদ্ধি এলো শেষমেশ? আমি যা বলছি সেটা শোনো। বেশ, বলো শুনি। আগামী ৩-৪ দিন তোমার কোনো কাজ নেই। না মানে, কাজের কি অভাব আছে? না, তোমার কোনো কাজ নেই, তুমি আমাকে ঘরে জ্বালাবে। সেই জন্য আমি ঠিক করলাম আমরা যাব। কোথায়? তীর্থ করতে? না, আমার বাপের বাড়িতে। সেটাই আমার তীর্থস্থান, বুঝলে? হ্যাঁ, না বুঝে আর উপায় কি? খাও বাবা জীবন, ভালো করে খাও, তোমার তো দেখাই পাওয়া যায় না। জামাইবাবু তো রাজকার্যে সবসময় ব্যস্ত থাকে। সে কি আর আমি জানি না?
রাজকার্য না ছাই, তোমার জামাই বড্ড কুঁড়ে হয়ে গেছে। হ্যাঁ, এবারেও তো আসতে চাইছিল না, আমি জোর করাতে এলো। আহ ওই চুপ কর না, জামাই বাবা জীবনকে একটু শান্তি মতো খেতে দে। হাতরে দিদি, হ্যাঁ তুই জামাই বাবুকে শান্তিতে খেতে দিস না? হ্যাঁ তা দেখ, তুমি তো তোমার দিদিকে চেনোই। তবে শ্বশুর বাড়িতে এসে ভালো করে খাবার মতো শান্তি আর কোথাও নেই। তোমাদের এত আপ্যায়ন, এত যত্ন আত্মি, এ কোথায় পাবো বলো? যত্ন তো করতেই হবে বাবা, জামাই বলে কথা। বাজার থেকে বেছে বেছে সেরা ইলিশ মাছগুলি নিয়েছি। তুমি আরো দুটো মাছ নাও বাবা জীবন। ওরে বাবা, আর না আর না, পাঁচখানি বড় বড় মাছের টুকরো খেয়েছি, আর হজম করতে পারবো না। জামাই বাবু, মাছগুলোর স্বাদ কেমন ছিল? খুবই খুবই ভালো, খুবই ভালো, কোনো তুলনা নেই। আমি খুব তৃপ্তি করে খেলাম, বুঝলে। তবে সব থেকে ভালো কিন্তু ভাতের স্বাদ, কোনো তুলনা নেই। বহুকাল এত সুন্দর চালের ভাত আমি খাইনি, বুঝলে। তাই না? আচ্ছা ভাই, এই চাল তুই কোথা থেকে এনেছিস? হ্যাঁ, বাজার থেকেই এনেছি। আজ 2-3 সপ্তাহ ধরে বাজারে এই চাল এসেছে। যদিও খুব দামি চাল। বুঝতে পেরেছি, দামি তো হতেই হবে। বুঝলে শ্যালক ভাই, তুমি যে দোকান থেকে চাল নিয়েছিলে, আমাকে সেখানে একবার নিয়ে চলো তো। জামাই বাবু, ওই দোকানটা বাজারের আরেক প্রান্তে। হ্যাঁ চলো না, যাই। এত ভালো চাল, ভাবছি বাড়ি ফেরার সময় এক বস্তা চাল নিয়ে যাব। বাহ, এ তো খুব ভালো কথা। চলুন চলুন জামাই বাবু, আপনাকে ওই চালের দোকানটায় নিয়ে যাই। আরে আসুন আসুন আসুন, আসুন আসুন। কাল ভাত কেমন খেয়েছেন? চাল ভালো ছিল তো? চাল আপনার অতি উত্তম। ইনি হলেন আমার জামাই বাবু। আপনার দেওয়া চালের ভাত খেয়ে খুব খুশি হয়েছেন। হতেই হবে, হতেই হবে। এই চাল সবারই খুব পছন্দ হচ্ছে। মশাইয়ের থাকা হয় কোথায়? আমি কৃষ্ণনগরেই থাকি। বেশ বেশ বেশ। আপনার এই চাল আমার খুব ভালো লাগে, যার জন্য আমি ভাবছিলাম ফিরে যাওয়ার আগে আপনার থেকে এক বস্তা চাল নিয়ে যাব। বাহ 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 বাহ। আচ্ছা, আপনার এই চালের দাম কত? আগে যে চাল অমূল্য, তার কি ওই সামান্য দাম আপনি দিতে পারবেন না? হ্যাঁ, সেই সামান্য দামটাই তো শুনতে চাইছি। আমার এই চাল বস্তা হচ্ছে 16 আনা। হ্যাঁ, দামটা একটু বেশি বটে। আগে 16 আনা খাঁটি চালের দাম যে 16 আনাই হবে। সে বেশ বেশ বেশ, আমি পরশু যাবার আগে নিয়ে যাব। তবে এটাও ভাবছি যে কৃষ্ণনগরে এই চাল তো আর পাবো না। না না না, নিশ্চয়ই পাবেন। তবে আপনাকে আমার মহাজনের সাথে কথা বলে চাল নিতে হবে। আচ্ছা, আপনার মহাজনকে? তাকে তো আমি চিনি না। আপনি যদি তার নাম ঠিকানা দেন তবে খুব ভালো হয়। সবাইকে তো দিতে পারি না। তবে আপনার শ্যালক বাবু আমার রোজগার খরিদ্দার, আর আপনি হলেন তার জামাই বাবু। আপনাকে না দিলে তো মহা পাপ হবে। সে আমি জানি। একটু 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 অপেক্ষা করুন। হ্যাঁ, এই যে ইংরেজ বণিক, এই ঠিকানায় গেলেই তার দেখা পাবেন। তাকে বলবেন আমার কথা, বলবেন আমি পাঠিয়েছি। ব্যাস ব্যাস, তারপরে আর কোনো সমস্যা হবে না। আপনাকে অনেক ধন্যবাদ। পরশু তাহলে চালটা নিয়ে যেতে ভুলবেন না কিন্তু। না না, কখনোই নয়। Who are you? এই রে, ইংরেজি তো বুঝি না সাহেব। ওকে ওকে, আমি বাংলা বুঝি। কে আপনি? কি চাই আপনার? নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি রতন রায়। আমি আসলে চালের নতুন ব্যবসা শুরু করবার পরিকল্পনা করেছি বলেই আপনার এখানে আসা। ও আচ্ছা, বেশ বেশ। কিন্তু ইউ মিন তুমি এই চালের ব্যবসার কি জানো? এই কতটুকু বোঝো বলো তো? নাকি হঠাৎ ইচ্ছে হইল? হ্যাঁ, না না, আসলে আমার অনেক দিন ধরেই ইচ্ছে কৃষ্ণনগরেই চালের দোকান দেওয়া। তবে আর কি, ওই মূলধন একটু কম পড়ে গেছিল, সেটা জোগাড় করতেই যা একটু দেরি হলো।
না হলে আরো আগেই শুরু করতাম। আহা, মূলধন জোগাড়ই শেষ কথা নয়, এর সঙ্গে আরো কিছু কথা আছে। তবে সেটা 1 নম্বরই আর 2 নম্বরই। এটা না বুঝলে যে তুমি ব্যবসা করিতে পারবে না। ও এরকম হয় বুঝি? কিরকম ব্যাপারটা? এই দেখো, এটা হলো 2 নম্বরই কাঁকর ভর্তি চাল। এই চালও তো আমাকে চালাতে হইবে। ঠিক ঠিক। এখান থেকে পাশের সব রাজ্যে আমার চাল যায়। পরশুদিন আমার এখান থেকে এই 2 নম্বরই চাল কৃষ্ণনগরে যাইবে। সেখান থেকে 1 নম্বরই চাল আসিবে, যেগুলো আমি অনেক বেশি দামে পাশের রাজ্যে বিক্রি করিতে পারবো। ও বাবা, তাই বলছি, তুমি দোকান না খুলে আমার এখানে টাকা ঢালো, লালে লাল হয়ে যাবে। দোকান করে অত কামাই করিতে পারবে না। বেশ বেশ। আমাদের মনে হয় খুব শিগগির আবার দেখা হবে। ওকে ওকে। এর মানে কি গোপাল? কার কথা বলছো তুমি? কিছু না মহারাজ, ওই ইংরেজরা যখন কোনো কথা খুঁজে পায় না তখন বলে ওকে ওকে। তাহলে মহারাজ, আপনার ব্যথা এখন অনেকটা কম, ফোলাটাও তো অনেক কমে গেছে দেখছি। হ্যাঁ, এখন আর কথা বলতে সমস্যা হচ্ছে না। কাল থেকেই রাজসভা আবার শুরু হবে। এতে খুব ভালো কথা মহারাজ, বৈদ্যের পাঁচনে বেশ কাজ হয়েছে দেখছি। হ্যাঁ, তা হয়েছে, তবে এবার কিন্তু বিজ্ঞানীর পালা। কিরকম মহারাজ? বিজ্ঞানীকে আবিষ্কার করতে হবে যে কারো দাঁত ভেঙে গেলে সেই জায়গায় নতুন দাঁত কিভাবে বসাবে। আগে কচি বয়সে দুধের দাঁত পড়ে গেলে নতুন দাঁত ওঠে, এটা সবার জানা। কিন্তু ওই নতুন দাঁত ভেঙে গেলে কি করে আরেকটা দাঁত বসাবে মহারাজ? অন্য কারো দাঁত ভেঙে নিয়ে আসতে হবে বুঝি। গোপাল, ভাগ্যিস তুমি বিজ্ঞানী নও। এটা তুমি বরং বিজ্ঞানীকেই ভাবতে দাও, সে তার ঘরে বসে এটা আবিষ্কার করুক। মানে নকল দাঁত? হ্যাঁ। কিন্তু এই সাথে এটাও ভাবুন মহারাজ, আপনার আমার সবারই এক অবস্থা। কিভাবে? আমার বাড়ির চালের মধ্যেও ছিল প্রচুর কাঁকর, আর একটু হলে চিবোতে গিয়ে আমার দাঁতও ভেঙে যেত। কিন্তু প্রশ্ন হলো, এত খারাপ চাল আসছে কোথা থেকে? কিন্তু মহারাজ, আপনার সাথে আমার খুব গোপনীয় কথা আছে মহারাজ। সকলের সামনে এগুলো বলা যাবে না, তাই আগে ভাগে আপনার সাথে দেখা করতে চলে এসেছি। বেশ, তো কি শুনি? মহারাজ, বলো গোপাল। দেখুন মন্ত্রী কি করছে। দেখতেই তো পাচ্ছি বিশ্বাসঘাতকটাকে। আজ ওর শেষ দিন, কে যা শেষ করার আমি করব। মহারাজ, ওই দেখুন ধানের গোলা। কিন্তু আপনি যা ভাবছেন তা কিন্তু নয়। ও, মানে ওটা ধানের গোলা নয়? না মহারাজ, বাইরে থেকে দেখে সবাই ভাববে ওটা ধানের গোলা, কিন্তু ওটায় ভর্তি পাথর। আচ্ছা, বুঝতে পারছি এবার ওদের চালাকি। এই 2 বস্তায় অর্ধেক কাঁকর ভরো, বাকিটা চাল ভরবে। আর শোনো, যা করছো তা যদি কেউ জানতে পারে তাহলে তোমাদের গর্দান নেব, মনে থাকে যেন। আরো 3 গাড়ি ভর্তি পাথর আসিয়াছে। ওগুলো তাড়াতাড়ি গুদামে ঢোকাবার ব্যবস্থা করো। কৃষ্ণনগরের 1 নম্বর চাল এই গাড়িতে পাঠিয়ে দিতে হবে। কি হলো সাহেব? মহারাজ আমাকে মাফ করিয়া দিন। মহারাজ আমাকে মাফ করিয়া দিন। শোনো, তুমি বিদেশি, তাই যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। তোমাকে এখানে ব্যবসা করার অনুমতি আমি দিচ্ছি না। আর আমার রাজ্য ছাড়া আমার পাশের কোনো রাজ্যে তোমাকে যেন দেখতে না পাই, তাহলে কিন্তু তোমাকে আমি বন্দি করব। ওকে ওকে।
গোপাল দেখো, ইংরেজের মুখে আর কথা নেই, তাই বলছে ওকে ওকে, ভাগো ভাগো এখান থেকে। কি বলেছিলাম না আবার দেখা হবে? মহারাজ আপনি এখানে এত রাতে মানে আপনার কি ভালো ভাতের চাল লাগবে? ও ভাগা, হ্যাঁ, আমার রাজ্যের মন্ত্রী হয়ে এখানে এসে ইংরেজের সাথে শার্ট করে 2 নম্বরই পাথর মেশানো চাল রাজ্যের চারিদিকে ছড়িয়ে দেবার শাস্তি জানো? মহারাজ এ কি বলছেন? আমি তো তদন্ত করতে এসেছিলাম। এই হলো তোমার তদন্তের নমুনা। পাথর মেশানো চাল খেয়ে আমার দুটো দাঁত ভেঙেছে, আর আজ আমি তোমার সব কটা দাঁত ভাঙবো। ওরে বাবা রে, ওরে বাবা রে, হায় হায়, আমার দাঁত, আমার দাঁত। হ্যাঁ মহারাজ, মন্ত্রীর একটি দাঁতও আস্ত রাখবেন না। আমি আগেই বলেছিলাম যে মন্ত্রী ছাড়া এত বড় কুকর্ম আর কেউ করতে পারবে না। আ আ ও ও ও বাবা রে, হায় 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 হায়, আমার দাঁত, আমার দাঁত কোথায়? যোগ্য শাস্তি মহারাজ। সত্যি গোপাল, তুমি ছাড়া এই সমস্যার সমাধান হতো না। ভাবিয়েছিলাম ফার্স্টে বিজনেস করিব, ইনকাম করব, তারপর স্লোলি কৃষ্ণনগর দখল করিব, কিন্তু কিন্তু আমার সব প্ল্যান ওয়াটার হয়ে গেল। ও গড! মহারাজ আপনি কিছু ঘোষণা করবেন বলেছিলেন, তাই দেখুন গোপাল সময়ে উপস্থিত হয়েছে, নইলে ব্যাটাকে রাজসভায় ত্রিসীমানায় দেখা যেত না। এই শুরু হলো মন্ত্রীর শয়তান। ভুল করছো মন্ত্রী, আমি বেশ কিছুদিন আগেই বলেছিলাম সভার সভাসদরা কে কিরকম কাজ করছে সে ব্যাপারে জিজ্ঞাসা করব, আর তার মধ্যে তুমিও পড়ো। আমি? হ্যাঁ, কেউ বাদ নেই, আমি নিজেও না। মহারাজ কত কাজ আমাকে করতে হয় সে তো আপনি জানেনই, খেটে খেটে রোগা হয়ে গেলাম, তবে আর জিজ্ঞাসা করে লজ্জা দিচ্ছেন কেন? মন্ত্রী এত রোগা যে অনেক লোকের মাঝে চোখে পড়েন না, তেমনি মন্ত্রী অনেক কাজ করেন, তবে সেগুলো আমরা চোখে সেরকম দেখতে পাই না। এই যা। আহ, এখন বাক বিতণ্ডার সময় নয়, প্রজা পালনই হলো রাজধর্ম। আশা করি এখন প্রজারা কৃষ্ণনগরে সুখে শান্তিতেই আছে, তবে ভবিষ্যতে কোনো শত্রুর মোকাবিলা করতে, বিশেষ করে বিদেশি শত্রু হলে আমরা কতটা প্রস্তুত সেটা আমি জানতে চাইবো আমাদের সেনাপতির কাছে। আমি সেনাদের এমন ভাবে সাজিয়ে রাখছি যাতে যে কোনো রকম বিপজ্জনক পরিস্থিতিতে তারা একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে পারে। যদি আমাদের কোনো সেনা আহত হয় তাহলে সঙ্গে সঙ্গে তাকে যুদ্ধক্ষেত্র থেকে বার করে আনবার জন্য আমাদের কিছু সেনা সব সময় প্রস্তুত থাকবে। বেশ বেশ, এভাবেই প্রস্তুত থাকো। আর জ্যোতিষী, এবার তুমি বলো। মহারাজ, আমার গণনায় আর নতুন কিছু আবিষ্কার করার নেই। কৃষ্ণনগরে যে কোনো বিপদই আসুক না কেন, আপনি সফলভাবে সেই বিপদ কাটিয়ে উঠবেন। তবে তবে কি? তবে গণনায় আমি দেখছি হ্যাঁ, আপনার প্রশাসনের কেউ সর্বদাই নিজের লোভের জন্য আপনার ক্ষতি করার চেষ্টা করছে, তবে সে সফল হবে না। দেখি মহারাজ, আপনি বুঝুন জ্যোতিষী কি সাংঘাতিক কথা বলছেন। জ্যোতিষী এ কথা আগেও বলেছে মহারাজ, তবে কিনা এই কথাটাতে মন্ত্রী মশাই সব থেকে বেশি চিন্তিত হয়ে পড়েছেন মনে হচ্ছে। কারণ তোমার থেকে এই রাজ্যের প্রতি আমার চিন্তা অনেক বেশি। গোপাল, তোমরা এখন চুপ করো। আমি ওই কথার গুরুত্ব বুঝেছি মন্ত্রী, সেজন্যই তো আমি রাজ্য ছেড়ে এখন কোথাও যাচ্ছি। এবার সভাকবি, তুমি বলো, তুমি কি করেছো? আমি একটা সম্পূর্ণ কবিতা রচনা করেছি। বেশ বেশ বেশ, তা 2-4 ছত্র শোনাও দেখি, কি লিখেছো? আজ্ঞে মহারাজ, এক্ষুনি শোনাচ্ছি। যদি সুখে থাকে প্রজা, শান্তি থাকে রাজ্যে, মন্ত্রী শান্তি থাকেন যদি শুধুই মহৎ কার্যে, যদি থাকে মাথার ওপর দয়ালু রাজার হাত, তবেই বুঝবে সবার পেটে রয়েছে গরম ভাত। সাধু, সাধু। হুম,
বেশ বেশ, এবার বলো দেখি বিজ্ঞানী, তুমি কি আবিষ্কার করেছো? মহারাজ, আমি একটা যুগান্তকারী আবিষ্কার করতে চলেছি। যদি সেটা সম্পূর্ণ হয় তাহলে এই রাজবাড়ির অনেকের খাটনি কমে যাবে। তাই? তা কিরকম? আমি যান্ত্রিক মোটর গাড়ির যন্ত্রাংশের নকশা করেছি। তবে এখনো বাকি আছে কিছুটা। মানে জিনিসটা কিরকম? এটা যন্ত্রচালিত গাড়ি। এই গাড়ি চালাবে যন্ত্র। কোনো গরু, মোষ, ঘোড়া এই গাড়ি চালাতে প্রয়োজন হবে না। বলো কি বিজ্ঞানী, এই যে সত্যি এক ভয়ঙ্কর আবিষ্কার। এরকম একটা গাড়ি হলে মহারাজ আমি আর কোথাও হেঁটে যাব না, বিশেষ করে বাজারে। কোমরে বড় যন্ত্রণা হয় মহারাজ। চেহারার যে অবস্থা হয়েছে বুঝতেই পারছেন। বেশ বেশ, আচ্ছা বিজ্ঞানী, তুমি যত শিগগিরই পারো এরকম একটা গাড়ি বানিয়ে ফেলো দেখি। নিশ্চয়ই মহারাজ। ঢং দেখে আর বাঁচি না। তবে একটা জব্বর পরিকল্পনা মাথায় এসেছে। আহ 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 হো, হোয়াট এ সারপ্রাইজ! আজকে কৃষ্ণনগরের মন্ত্রী আমাদের ডেরায়। একটা দারুণ খবর আছে, যেটা শুনলে আপনারা চমকে চমচম হয়ে যাবেন। দেখলে রসগোল্লা আর পেলে তো মিষ্টি দই। দেখো, এইসব খেতে আমরা বড্ড ভালোবাসি। তুমি কি নিয়ে এসেছো? না না, এসব তো আপনারা আমাকে খাওয়াবেন যদি আমি একটা জিনিস এনে আপনাকে দিই। কি জিনিস? কি জিনিস? নকশা, যন্ত্রচালিত মোটর গাড়ির নকশা আমাদের বিজ্ঞানী বানাতে চলেছেন। Oh my God, really? এইসব ইনোভেটিভ জিনিস আমরা এক্ষুনি চাই, তবেই তো এখানে বিজনেস করতে পারবো। তোমাকে টাকায় ভরিয়ে দেবো, রসগোল্লা, মিষ্টি দই সব খাওয়াবো। শুধু এই নকশা আমাদের চাই। Yes. ঠিক আছে, হয়ে যাবে। সন্ধ্যে বটা ঘটা, তোদের খুব মন দিয়ে কাজটা করতে হবে। কেউ যেন ঘুণাক্ষরেও জানতে না পারে। কি যে বলেন মন্ত্রী মশাই! খুব সোজা কাজ। বিজ্ঞানীর বাড়িতে ঢুকে নকশাটা চুরি করে নিয়ে আসবে। ঠিক আছে ঠিক আছে, আজ রাতেই হয়ে যাবে। সোজা এনে আমার হাতে দিবি। বুঝলে গিন্নি, আমি তো ভাবতেই পারছি না গরু মোষ ছাড়াও গাড়ি চলবে, যন্ত্র নাকি টেনে নিয়ে যাবে। ম্যাগো, এ তোমাদের বিজ্ঞানীদের কি রকম আবিষ্কার! হ্যাঁ, বলি যান্ত্রিক গাড়ি কি ভূতে চালাবে? হ্যাঁ, আহা গিন্নি, দেখাই যাক না কি হয়। তুমি আর আমি ওরকম গাড়িতে চড়ে ঘুরে বেড়াবো। আমি ওই ভূতের গাড়িতে চড়বো না। হ্যাঁ, আহা, তা কেন চড়বে? ও গাড়ির সামনে গরু ছাগল না দেখলে মনে হয় তোমার ঠিক তৃপ্তি হবে না। সে তুমি যাই বলো বাপু, গরুর গাড়ি হলো গরুর গাড়ি। হ্যাঁ, আমার তো বাতের ব্যথায় সেরে গেল গরুর গাড়ির ঝাঁকুনিতে। বোঝো কাণ্ড। কোথায় নকশা দেখতে পাচ্ছিস? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এই বাপরে, কত যন্ত্র! এই লোকটা পুরো পাগল দেখছি। উনি না হাস্ত পাগল। হ্যাঁ, এখন মনে হচ্ছে ওই মন্ত্রী মশাইও পাগল হয়ে যাবে। এই তো নকশা। বাহ, পেয়ে গেছি। এ তো কিছুই বুঝতে পারছি না। তোর তো বোঝার দরকার কি রে? হ্যাঁ, এই পাগল বিজ্ঞানী বুঝেছে আর ওই মন্ত্রী মশাই বুঝবে। চ চ চ চ চ। এই যে পুরো নকশা আমার হাতে, এখন আমি দৌড়ে পালাবো। কে 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 সাবাস, দারুণ কাজ করেছিস তোরা। তবে বিজ্ঞানী জেগে গিয়েছিল। তাহলে বুঝেছে যে এটা চুরি হয়েছে। তাতে কিছু যদিও হয়নি, আমার যা কাজ তার মধ্যেই হয়ে যাবে। আমাদের ওই বাকি টাকাটা দেখলি তো কত সহজ কাজ। তোরা খালি টাকা চাইছিস। হুজুর, আপনি তো আমাদের ভরসা। সবুর কর, ঠিক টাকা পেয়ে যাবে।
দারুণ মন্ত্রী, দারুণ। তুমি খুব ভালো কাজ করিয়াছো। ইয়েস। মাই গড, আমার কাছেও এরকম কোনো যন্ত্র নেই যা তোমার এই বিজ্ঞানীর আবিষ্কার। মন্ত্রী তুমি দাঁড়িয়ে থাকো, তোমার কাদের পুরস্কার তুমি পাবে। আমরা ব্রিটিশরা কথা দিলে কথা রাখে, তোমাদের মতো নয়। এক ঘোড়া মোহর তুমি আজ পাচ্ছ মন্ত্রী। আপনাদের অশেষ কৃপা। তোমাকেও ধন্যবাদ। বিজ্ঞানীকে দেখতে পাচ্ছি না। মহারাজ, মনে হয় বিজ্ঞানী একেবারে ওই যন্ত্রচালিত গাড়ি করেই রাজসভায় আসবে। মহারাজ, বিজ্ঞানী কিন্তু সচরাচর দেরি করে না। এ কি বিজ্ঞানী, এ কি তোমার অবস্থা? তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার একদিনেই 10 বছর বয়স বেড়ে গেছে। আমার সর্বনাশ হয়ে গেছে মহারাজ। সর্বনাশ? কি সর্বনাশ? কে করেছে তোমার সর্বনাশ? কে করেছে মহারাজ বলতে পারবো না, তবে সর্বনাশের কারণ হলো আমার যন্ত্রচালিত গাড়ির সম্পূর্ণ নকশা চুরি হয়ে গেছে। সে কি? কাল রাতে আমার বাড়িতে চোর এসেছিল। হ্যাঁ, তারা এসে আমার নকশা চুরি করেছে। হ্যাঁ, সেই চোর দুটোকে তুমি চিনতে পেরেছো? রাতের অন্ধকারে আমি ভালো বুঝতে পারিনি মহারাজ। সারা রাত ধরে আমি খালি ভেবেছি আমি কি করব। ঠিক আছে বিজ্ঞানী, তুমি এখন বসে আগে বিশ্রাম নাও। একটা কথা তোমাকে বলি, যে অন্যের ক্ষতি করে বা চুরি করে আমার রাজ্যে কিন্তু কেউ পার পায় না। নির্ভুল মহারাজ, এটা আপনি ঠিক কথা বলেছেন। এমন ভাবে গোপনে কাজটা সেরেছি, আপনি কেন কাকপক্ষীতেও টের পাবে না। আমি এই নকশা চুরির তদন্তভার গোপালের হাতে দিতে চাই। কি গোপাল, তুমি রাজি আছো তো? রাজি মহারাজ। আপনাকে অনেক ধন্যবাদ মহারাজ। মাফ করবেন মহারাজ, কিন্তু আপনি গোপালকে কি করে এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজের ভার দিলেন তা জানতে পারি কি? যেখানে ও এত মোটা, দিনের পর দিন খেয়ে খেয়ে আরো বড় ভুঁড়ি করছে, সেখানে আপনি আমার মনে হলো গোপাল পারবে, তাই। কি করে পারবে মহারাজ? তদন্তের কাজে কত এদিক ওদিক দৌড়ে যেতে হয়, সেসব কি গোপাল পারবে? ওর তো নড়তে চড়তেই 6 মাস। তাও ভাগ্য ভালো বলনি যে আমার 18 মাসে বছর। ঠিক তাই, তোমার সম্পর্কে সেটাই বলা উচিত ছিল। মহারাজ, আপনি আমার চেহারা আর গোপালের চেহারার একবার তুলনা করুন। আমি কত পাতলা, কত জোরে দৌড়াতে পারি, আর গোপাল। মন্ত্রী, আমি গোপালকেই এই তদন্তের কাজে উপযুক্ত মনে করছি। এই নিয়ে আর কোনো কথা শুনতে আমি পছন্দ করছি না। আমার আর কি, আমার যা মোহর পাবার হয়ে গেছে, সেই সব নিয়ে আমি এখন আনন্দে থাকি। মন্ত্রীর নিশ্চয়ই কিছু বাজে মতলব আছে, ওকে একটু চোখে চোখে রাখতে হবে। কে হতে পারে নকশা চোর? চোর সব ছেড়ে বিজ্ঞানীর নকশা চুরি করলো কেন? না, এখানে চোরদের ওপরেও বড় কোনো মাথা কাজ করছে বলে মনে হচ্ছে। নাতি নাতনিদেরও একটু বলে রাখা দরকার, সবাইকে সতর্ক। এই তোরা শোন এদিকে শোন, কিছু খাবার দেবার জন্য তোদের ডাক দিইনি, একটা বিশেষ দরকারে ডেকেছি। ও দাদু, কি বলবে বলো তাড়াতাড়ি, আমরা তো এখন খেলছি গো। কোনো সন্দেহজনক লোককে দেখলেই আমাকে খবর দিবে, ঠিক আছে? কেন গো দাদু, এখানে কি সেরকম কেউ ঘুরে বেড়াচ্ছে? আমার তো তাই মনে হয়। সাবধান, চোখ কান খোলা রাখবি, আর কিছু বিপদ বুঝলেই আমাকে খবর দিবি। যে কোনো অচেনা লোক দেখলেই সন্দেহ করব তো? হ্যাঁ, কোনো অচেনা উটকো লোক দেখলেই খবর দিবি, ঠিক আছে? ভাবা যাচ্ছে না যে গোপাল এসেছে আমার বাড়িতে তদন্তের কাজে।
সেরকম হলে তদন্তের কাজে আমাকে রাজার কাছেও যেতে হতে পারে। ভালোই আছো গোপাল, হ্যাঁ? তদন্তের কাজে এদিক ওদিক মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছ। সে কাজের কাজ হোক চাই নাই হোক। মন্ত্রী মশাই, আপনি এত সুন্দর জিনিস কোথায় পেলেন? এ তো আমাদের দেশের তৈরি বলে মনে হচ্ছে না। এটা আপনি কোনো বিদেশির কাছ থেকে কিনেছেন নাকি? হ্যাঁ, আমার এক বন্ধু আমাকে দিয়েছে। বাবা, এত দামি জিনিস আপনার বন্ধু এনে দিয়েছে? কে সে? সবাইকে কি তুমি চিনবে নাকি? আপনি এটা কবে কার কাছ থেকে পেয়েছেন? আর ওই সুন্দর কলসিটা? ওটাও আমার এক বন্ধু দিয়েছে। সে কি কোনো বিদেশি বন্ধু? রাজ্যের মন্ত্রীকে জেরা করতে গেলে মহারাজের কাছ থেকে নির্দেশপত্র আনতে হয় গোপাল। সেটা কি তোমার জানা আছে? বিলক্ষণ, আমি তো জিজ্ঞেস করলাম, তাতেই আপনি ভারী চিন্তায় পড়ে গেলেন দেখছি। আচ্ছা, এখন চলি। আসুন আসুন আসুন, এই ঘোড়ার গাড়িতে তাড়াতাড়ি পৌঁছে দেবো। আসুন আসুন। এদিকে আসুন, এদিকে আসুন। কোথায় যাবেন? এই গাড়িতে আসুন, এই গাড়িতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসতে যাবে, তবে ভাড়াও খুব কম। এখানে আসুন, এখানে আসুন, কোনো ঘোড়া গরু লাগে না। কোথায় যাবেন? অনেক তাড়াতাড়ি যাবে আমার এই মোটর গাড়ি। চড়ে দেখুন। আমি যাব গঙ্গারামপুর। মাত্র 6 আনা, উঠে পড়ুন, 2 ঘন্টা লাগবে। মাত্র 4 আনা, উঠে পড়ুন, উঠে পড়ুন। আরে উঠে পড়ুন, যেতে যেতে বেলা হয়ে যাবে তো। আপনি এদিকে আসুন, 1 আনা দেবেন। আধ ঘন্টা লাগবে, পৌঁছে দিচ্ছে। হ্যাঁ, মাত্র আধ ঘন্টা, আর এত সস্তা? চলো চলো, আমরা সবাই মোটর গাড়িতেই যাব। না, এই বিহিত করতেই হবে। আজ তো ঘোড়াকে দানা পানি খাওয়ানোর টাকাটুকু উঠলো না। সর্বনাশ! হ্যাঁ, ওদের মোটর গাড়ি এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমরা না খেতে পেয়ে পথে বসবো। চলো চলো। হ্যাঁ চল, গোপালের কাছে চলো। এই গোপালের কাছে এই চল। একটা সমাধান করতেই হবে। চল চল চল, চলো চলো। ব্যাপার, তোমরা এই সময় সবাই মিলে আমার বাড়িতে? আপনি কিছু একটা করুন, নইলে আমরা পথে বসবো। সবাই মোটর গাড়ি করে চলে যাচ্ছে, আমাদের গাড়িতে কেউ উঠছে না। মোটর গাড়ি? সেটা কোথা থেকে এলো? আগে ওই গাড়ি ইংরেজরা চালাচ্ছে, আর ওই গাড়িতে গরু ঘোড়া কিছুই লাগে না। আমরা যে পথে বসবো গোপাল ভাই। ইংরেজরা মোটর গাড়ি চালাচ্ছে? ও ও গোপাল ভাই, ও ও গোপাল ভাই, কিছু একটা করো। না হলে আমাদের ওই না খেতে পেয়ে ওই মরতে হবে। কিছু একটা করো, কিছু একটা করো। তোমরা কিচ্ছু চিন্তা করো না, আমার কাছে যখন এসে পড়েছো তখন এর সমাধান হবেই হবে। তোমরা এখন নিশ্চিন্তে যাও। অনেক আশা নিয়ে ফিরছি গোপাল ভাই। একদিকে বিজ্ঞানীর নকশা চুরি হলো, আর একদিকে ইংরেজরা মোটর গাড়ি নামিয়ে দিল। বুঝেছি, এ দুয়ে দুয়ে 4 না হয়ে যায় না। কি বুঝছো বিজ্ঞানী? এ আমার নকশার সাথে হুবহু মিলে যাচ্ছে। এই গাড়ি সেই গাড়ি। হ্যাঁ। আচ্ছা বিজ্ঞানী, তুমি বলেছিলে গাড়ির নকশার এখনো কিছু বাকি আছে? হ্যাঁ, একটা যন্ত্র ঠিকভাবে বসিয়ে উঠতে পারিনি, যার ফলে ওটা যদি একবার খুলে নেওয়া হয় তাহলে গাড়ি সম্পূর্ণ অকেজো হয়ে পড়বে। হ্যাঁ। বাহ বিজ্ঞানী বাহ, রাতের বেলায় আমাদের ওই কাজটি করতে হবে। এই সব গাড়ি আমাদের যা করার খুব শিগগির করতে হবে, কেউ যাতে দেখে না ফেলে। আমাদের কি করতে হবে? বুঝেছি। সব কটার খোলা হয়ে গেছে। ব্যাস,
কাজ শেষ, আর ওরা ওই গাড়ি সারাতে পারবে না। হ্যাঁ, খুব ভালো, চলো এখন এখান থেকে চলে যাওয়া যাক। এইসব কি? মাই গড, গাড়িটা সব খারাপ হইয়া গিয়াছে। ইহা মন্ত্রী চালাকি। উহাকে হয় গাড়ি সারাইয়ে দিতে হবে, নয় আমাদের মোহর ফেরত দিতে হইবে। যাব বাবা, আজকে মোটর গাড়ি কোথায় গেল? আর কি করা যাবে, আজকে তাহলে আমাদের গরুর গাড়িতেই যেতে হবে। অগত্যা কি আর করা, আমাদের তো যেতেই হবে। এখানে দাঁড়িয়ে কিছু হইবে না, চলুন চলুন সবার মন্ত্রীর বাড়িতে। আমাদের টাকা না দিলে আমরা শুট করব। ইয়েস, ও আমাদের চিট করিয়াছে, আমরা উহাকে দেখিয়া লইব। পেরেছি, এরা এখানে কেন? কামান মন্ত্রী, বাইরে আইসো। তুমি চিট করিয়াছো, আমাদের টাকা মোহর ফেরত দাও। চিৎকার করছেন কেন আপনারা? তুমি আমাদের মোহর টাকা ফেরত দাও। মানে এটা কি মগের মূল্য নাকি? হ্যাঁ, আমি সব খরচা করে ফেলেছি। তুমি আমাদের নকশা পুরো দাওনি, আমাদের খারাপ গাড়ি দিয়াছো। তোমরা গাড়ি খারাপ করেছো, আবার আমার কাছ থেকে টাকা চাইছো? কিচ্ছু হবে না। কি হবে না মন্ত্রী? মহারাজের গলা, তিনি এখানে এলেন কি করে? গোপাল এসে আমাকে খবর দিল তুমি ইংরেজদের গাড়ির নকশা দিয়েছো। না, মানে রাজা, তোমার মন্ত্রী আমাদের মোটর গাড়ির নকশা দিয়েছিল, আমরা তার জন্য মন্ত্রীকে 1 কলসি মোহর দিয়েছি। বাহ, চমৎকার। তাহলে আমার ঘর থেকে হ্যাঁ, মন্ত্রী চুরি করিয়েছিল ছিচকে চোর দিয়ে। কিন্তু তোমার মন্ত্রী এখন আমাদের টাকা ফেরত দিচ্ছে না। কি মন্ত্রী মশাই, সব হজম করে ফেলেছেন তো? মন্ত্রী, তোমাকে আমি শুলে চড়াবো। তবে রে, পালাহিম, কোথায় পালা? আমি তোমাকে গান দিয়ে শুট করিব। ওরে বাবা রে, কি আছো? কি আছো? বাঁচাও, দাঁড়াও মন্ত্রী, বাঁচাও, কি আছো? বাঁচাও। দাঁড়াও, কি হলো? আয় পালাবে, দাঁড়াও, দাঁড়াও। বিজ্ঞানী, এই যে তোমার নকশা, কিন্তু ওই গাড়িগুলোর কি হবে সেটাই ভাবছি। পড়ে থাক, আমি যেদিন সম্পূর্ণ বানিয়ে উঠতে পারবো সেদিনই সার্থকতা পাবে মোটর গাড়ি। তবে এই গাড়ি বাণিজ্যের জন্য হবে না। ঠিক, তাহলে অত গরু আর ঘোড়ার আর তাদের মালিকদের কি হবে? ওদেরও তো বাঁচাতে হবে, তাই না? ঠিক বলেছো গোপাল, চলো সবাই রাজসভার দিকে যাই। মহারাজ মন্ত্রীকে বেঁধে নিয়ে এলো বলে। ওই গো গিন্নি, গেলে কোথায়? সেই কখন থেকে তো হাত পা ছড়িয়ে বসে আছি। বলি এবার তো চারটি কিছু খেতে দেবে নাকি? দিচ্ছি গো, দিচ্ছি। অত কাইমাই করছো কেন? বলি কাজের মধ্যে তো করো ওই দুটোই কাজ, ওই রাজসভায় যাওয়া আর পেট ভরে খাওয়া। এছাড়া আর বোঝো কি তুমি? হ্যাঁ, ও সেই পুঁটি মাছের ঝোল আর মূলো শাক ভাজা। আমার কপালটাই খারাপ। এতই যখন কপাল খারাপ গো, তখন যেখানে খাতির পাবে সেখানেই তো যেতে পারো। হ্যাঁ, আহা, কথায় কথায় এত রাগ করছো কেন গিন্নি? রাগ করবো না তো কি করবো শুনি? এত তো খাচ্ছি, তবু কোনোদিন আমার শখের কোনো একটা কিছু এনে দিয়েছো? তুমি দিয়েছো? যখনই বলি তখনই শুধু হাত টান। ভুল আর কি বলি গিন্নি? এই দেখো দেখো দেখো, টেনে টেনে হাতটা কত ছোট হয়ে গেছে। আর আমি তো হাত খুলতেই পারছি না গো। তাও যদি নিজে একটু রোজগার করতাম, ধুর, তাহলে না হয় মনের মতো কিছু করতাম, পড়তাম। ধুর তোর। এখনই এত ভেঙে পড়ছো কেন গিন্নি? সবুর করো, সবুর করো, সময় হলেই দেখবে তোমার এই ইচ্ছেটাও পূর্ণ হয়ে গেছে।
হ্যাঁ, আর সবুর করা ছাড়া আর উপায় কি বলো? তবে আমার যা পোড়া কপাল, তাতে শেষে সেই কাঁচ কলাই জুটবে। তবে মন মেজাজ যেমনই থাক, গিন্নির রান্না কিন্তু একেবারে কথা বলে। পুঁটি মাছের ঝোল তো নয়, যেন অমৃত। সকাল পেরিয়ে বিকেল হয়ে গেল, কিন্তু এখনো তো কিছুই ভাবতে পারলাম না। আপনি মিছিমিছি এত কি ভাবছেন মহারাজ? আর আমি থাকতে আপনি এত ভাববেনই বা কেন? অধিক ভাবনা কিন্তু রোগের কারণ মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো, তাও বটে। তবে কি এমন করা যেতে পারে যাতে নগরের প্রজাদের মধ্যে সৌভ্রাতৃত্ব বাড়বে? কি করা যায় এমন? কি মহারাজ, সামনেই তো রাখি পূর্ণিমা। সেই দিন যদি কৃষ্ণনগরে আমরা রাখি বন্ধন উৎসবের আয়োজন করি, তবে কেমন হয়? দারুণ দারুণ হয়, মানে এটা তো দারুণ একটা ব্যাপার। এইভাবেই তো আমরা নগরবাসীকে ভালোবাসার বাঁধনে বাঁধতে পারি। প্রস্তাব তো অতি উত্তম, কিন্তু এত রাখি সংগ্রহ করবেন কোথা থেকে মহারাজ? হ্যাঁ হ্যাঁ, তাই তো, এটাও তো বেশ ভাবনার বিষয়। সেটারও সমাধান আছে মহারাজ। আপনি শুধু কাঁচামালের যোগান দিন, মানে ওই রঙিন কাপড়, পুঁথি আর সুতোর। বাকি কাজ গ্রামের মহিলারাই করে ফেলবে। গ্রামের মহিলারা বানাবে রাখি? এটা কি মামার বাড়ির আবদার নাকি? মহিলারা যাতে নিজেদের আবদার নিজেরাই মেটাতে পারে, তার জন্যই তো এমনটা ভেবেছি মন্ত্রী মশাই। রাখি বানিয়ে ওরা 2 পয়সা পাবে, আর সাথে সাথে স্বনির্ভরও হবে। ও মা, মহিলারা বানাবি রাখি, তার সাথেই এক ঢিলে 2 পাখি। না গোপাল, আজ তুমি যাও না, সে একের পর এক সমস্যার সমাধান করছো, তাতে তো আমি চমকে চমকে উঠছি। তবে যত যাই করুক, আসল চমক তো আমি দেব মহারাজ। আরে তুমি আবার কি বিড়বিড় করছো মন্ত্রী? এই করব ওই করব বলে তো খুব
দেখেছো এত বেলা হয়ে গেল এখনো লোকটার ঘুম ভাঙলো না এই, কি গো কথা কানে যাচ্ছে না নাকি? আর কত ঘুমাবে তুমি? বাজারে যেতে হবে তো। জ্বালাতন। এই নাও ধরো। এটা কি? ফর্দ কালকে তো রাখি পূর্ণিমা। আমার ভাই বিদেশে থাকে, কালকে সকালে আমাদের বাড়িতে আসছে গো। তার জন্য এক মানুষ সমান লম্বা ফর্দ? আমার 7টা নয় 5টা নয়, আমার একটা মাত্র ভাই বলে কথা। একটু জল। কই জল তো ফর্দে লেখা নেই গো। না ওটা আমাকে দাও, গলা ঢালবো। এই নাও জল, নাও খাও। আর বাকি যা যা বলা আছে সেই সব জিনিসপত্র নিয়ে এসো, কেমন? বাড়ি ফিরতে পারলে নিশ্চয় নিয়ে আসবো গিন্নি, সব নিয়ে আসবো। কি গো গোপাল দাদু, তোমার ওই বাতাবি লেবুর মতো মুখ ওরকম শুকনো কিশমিশের মতো হয়ে গেল কি করে গো? কোনো সমস্যার মধ্যে আছো নাকি? আর সমস্যা? কালকে রাখি পূর্ণিমা, এদিকে আমার জীবনে অমাবস্যা নেমে আসছে। কেন গো, তোমার আবার কি হলো? তোরা ওসব বুঝবে না, যা বাড়ি যা। এই চন্দ্রমুখী আলু কত করে রে? 5 টাকা কেজি। তা চন্দ্রমুখী আলু কি করবে গোপাল দাদা? তুমি তো কোনোদিন কেনা তো দূর, দামও তো করো না। না আজকে আমাকে কিনতে হবে, নইলে বাড়িতে অশান্তি বেঁধে যাবে। দে কেজি 5 চন্দ্রমুখী আলু দে, নইলে আবার গিন্নি মারমুখী হয়ে উঠবে। এসে নে ঘুঁটে পুড়লে গোবর তো হাসবেই। তোর বাড়িতেও যদি আমার মতো একজন শ্রীমতী ভয়ঙ্করী থাকতো তাহলে বুঝতি কি জ্বালা। হ্যাঁ, ভয়ঙ্করী? হাসালে তুমি গো, হাসালে। মেলা কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আলু ওজন করে দে। বুড়োটা সেই কোন সকালে বাজার করতে গেছে, এখনো ফেরার নাম গন্ধ নেই। দিদি এসে গেছি, আমি এসে গেছি দিদি। ওরে ও দিদি, কি করছিস? ও মা, ও তুই চলে এসেছিস ভাই। আয় বস। আরে তুই চিঠিতে নিমন্ত্রণ করেছিস, আমি আসবো না? তা জাম্বো কোথায়? জাম্বো? কে জাম্বো? আরে জামাই বাবু রে, জামাই বাবু, ছোট করে জাম্বো। তাই বল, তোর জামাই বাবুর কথা বলছিস? উনি তো বাজারে গেছেন, এখনো আসেনি। তুই একটু বস, এখানে বস। হ্যাঁ দিদি, তোকে এত চিন্তা করতে হবে না। তুই জমিয়ে রান্না কর দেখি, হ্যাঁ আমি একটু বিশ্রাম করি। ওই তো গোপাল, তুমি তাহলে এসে গেছো? হ্যাঁ বসো। না এসে আর যাই কোথায়? তা তোমার দোকানে ওই রাখি উপলক্ষে গোলগোবিন্দ কি মিষ্টি বানিয়েছো বলো তো? না বানাইনি, তবে বানাবো। হ্যাঁ বানাবো। তা কত করে দাম? দাম একটু বেশি হবে, ওই বিশেষ মিষ্টি তো। 5 টাকায় একটা। হ্যাঁ 5 টাকায় একটা। হ্যাঁ ওরে বাবা, 5 টাকা? মানে 10টা মিষ্টি 50 টাকা? উফ, শালকের তদবির করতে গিয়ে এবার আমার ভিটে মাটি সব চাটি হয়ে যাবে। কি হলো গো? আরে ওঠো। এই জলটা কোথায় গেল? ওঠো। আমি কোথায় আমি? এই তো আমার দোকানের সামনে গোপাল দাদা। না রোদের তাপে না, তোমার এই গোলগোবিন্দের দাম শুনে একটু কম করো ভায়া, নইলে আমাকে যে পথে বসতে হবে। ঠিক আছে, মানে ওই তোমার মুখ যে শেষ দাম, একেবারে শেষ দাম, ওই 4.5 টাকা করে দাও। হ্যাঁ কি আর বলবো, এই নাও 45 টাকা, পুরোটাই বায়না দিয়ে গেলাম। হ্যাঁ কালকে সকালে এসে
মিষ্টি নিয়ে যাব। এই নে ভাই, বাতাসাটা খেয়ে জল খেয়ে নে। এই কত দূর থেকে এসেছিস, এই বাতাসার জলটা খেয়ে নে। এ কি দিদি, আমি তোর একমাত্র ভাই, কোথায় আমার জন্য মিষ্টি সন্দেশ আনিয়ে রাখবি, তা না বাতাসা। আসলে আগামীকাল তো রাখি পূর্ণিমা, তাই তোর জন্য কালকে একটা বিশেষ মিষ্টির বায়না করতে বলেছি তোর জামাই বাবুকে। ওহ, কি গরম, কি গরম। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? বাজারে থলেটা ধরো। উফ, বাপরে বাপ, এই বুড়ো শরীরে এত ধকল সয় নাকি? ওই তো জাম্বো এসে গেছে। জাম্বো, ও জাম্বো, আমি পান্তুয়া খাবো। এই রে, পূর্ণিমার আগেই অমাবস্যা এসে গেছে। আরে কি হলো? কি এত ভাবছোটা কি? হ্যাঁ, এই যাও, বলেটা আমাকে দিয়ে আমার ভাইয়ের জন্য কটা পান্তুয়া নিয়ে এসো, যাও। উফ, এই তো রোদে পুড়ে বাড়ি এলাম গিন্নি, একটু জিরিয়ে নিতে দাও, তারপর যাচ্ছি। ওসব পরে জিরোবে, যাও এখন ঝটপট আমার ভাইয়ের জন্য পান্তুয়া নিয়ে এসো। আর হ্যাঁ, আর আজকের জন্য 1 কেজি ইলিশ এনো। হ্যাঁ, ইলিশ? ইলিশ তো কালকে আনার কথা গিন্নি। ও ভাই তাড়াতাড়ি চলে এসেছে তাই বলছি, কালকে তো আনবেই, ওটা আলাদা। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও। কি হলো, যাও। কি ব্যাপার গোপাল দাদু, তুমি আজকে এত বড় একটা ইলিশ মাছ কিনেছো, আমাদেরকে খাবে নাকি? সবই কপাল, আমার এমন দুর্ভোগের দিন এলো যে তোদের খাওয়ানো তো দূরের কথা, আমি নিজে খেতে পেলে হয়। এখন আমার গুণধর শ্যালক আমার বাড়িতে এসে কদিন বসে গান্ডে পিণ্ডে খাবে, আর আমি ওর সেবা করব, সেবা। তা হঠাৎ করে তোমার শ্যালক তোমার বাড়িতে হাজির হলো কেন? ওই যে কালকে রাখি পূর্ণিমা আর আমার জীবনের অমাবস্যা। ও তাই তো, হ্যাঁ, সেই জন্যই পুটি আমার আর গুলটের জন্য রাখি কিনেছে বলছিল। ঠিক আছে গোপাল দাদু, আমি চললাম। ও গিন্নি, এই নাও ধরো, আর আমাকে কিন্তু আজকে কিছু আনতে বলবে না। হ্যাঁ, ও তুমি চলে এসেছো। এই দেখো না, একটু আগে না ভাই বায়না করছিল যে পায়েস খাবে। সে তো কালকে হবে, কালকে। আমি গোয়ালাকে বলে রেখেছি কালকে বেশি দুধ দিয়ে যাবে। আহা, বলছি আজকে 100 মতো দুধ নিয়ে এসো না, তাহলে ভাইয়ের মতো একটু পায়েস বানিয়ে দিতাম আর কি। কাজু, কিশমিশ, এলাচ সব আনাই আছে। আমি এখন আর কিছু আনতে পারবো না। জাম্বো 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 জাম্বো, আমি পায়েস খাবো জাম্বু, আয়েস করে পায়েস খাবো। এই নাও, এই নাও পান্তুয়া ধরো, পান্তুয়া খাও আর দুপুরে ইলিশ খাবে। হ্যাঁ, আর কালকে তোমার জন্য রাজকীয় আয়োজন হবে আর আমার টাকার শ্রাদ্ধ হবে। এ কি, তুমি আমার ভাইয়ের সাথে এমন করে কথা বলছো কেন? হ্যাঁ ভাই, কিছু মনে করিস না ভাই। না না দিদি, আরে জাম্বো তো আমার গুরুজন, আমার থেকে কত বয়সে বড়, রাজসভায় চাকরি করে, আমি কি কিছু মনে করতে পারি না? তুই দিদি ইলিশটা ভালো করে রান্না কর দেখি, আমি ততক্ষণ পান্তুয়াগুলো খাই। বেটা সবকটা একাই খেয়ে নিল। এই নাও গিন্নি, আমার সর্বস্ব দিয়ে বাজারের সব তুলে নিয়ে এলাম, মাছ মাংস সব। একটু পরে গোয়ালার কাছ থেকে দুধটা নিয়ে আসবো। এই বলছি শোনো না, আমাকে 10টা টাকা দাও তো। ওরে বাবারে, 10 টাকা? এই এত টাকা কি হবে? 5 টাকা দিয়ে ভাইয়ের জন্য রাখি কিনবো, আর 5 টাকা ভাইয়ের হাতে দেবো। হ্যাঁ, আর আমার কাছে টাকা নেই গিন্নি, এবার আমি জমি বাড়ি বিক্রি করে দিতে হবে। এই দেখো, আমি কিন্তু সব জানি কোন কৌটোর ভেতরে কত টাকা লুকিয়ে রেখেছো। হ্যাঁ,
এত টাকা জমিয়ে কি করবে শুনি? হ্যাঁ, এই দাও 10 টাকা দাও বলছি। ও জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে নিল একেবারে। এই নাও ধরো। ও তুমি কি ভালো, যাও এবার দুধটা নিয়ে এসো, একদম খাঁটি দুধ আনবে কিন্তু, গলা যেন জল না মেশায়, কেমন? জাম্বো, আজকে থেকে আগামী 1 মাস ভাবছি রোজ এরকম দুধ নিয়ে আসবো। হ্যাঁ, আমি ভাবছি মোটামুটি এই কদিন দিদির কাছে থেকে যাব, ভালো হবে তাই না? আচ্ছা আচ্ছা, তুমি আমাদের বাড়িতে থাকলে তোমার বাড়িতে চিন্তা করবে না? আরে বাবা, দিদি আর তুমিও তো আমার অভিভাবক তাই না, ওরা চিন্তা করবে কেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দিদি দিদি তাড়াতাড়ি রান্না কর দিদি, আমার না এখন থেকে কেমন খিদে পাচ্ছে। যা যা ভাই, তুই পুকুরে ডুব দিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। একটা শ্যালক আমার জীবনটা জ্বালিয়ে দিল। 1 বছর ধরে কিছু টাকা জমিয়েছিলাম, সব সব দুদিনে শেষ হতে চললো। আবার বলে কিনা 1 মাস থাকবে। উফ, বিপদ বিপদ, মহা বিপদ। আজকে তো গোপাল দাদার দুধ নিতে আসার কথা ছিল, কিন্তু এখনো এলো না। এক কাজ করি, এই গোপাল দাদার দুধটা অর্ধেক অন্য জায়গায় রেখে দিই, আর অর্ধেক জল দিয়ে পূরণ করে দিই। বাবা, আমার নাম হলো রামু গোয়ালা। অন্যেরা দুধে জল মেশায়, কিন্তু আমি জলে দুধ মেশাই। হ্যাঁ, খুব চালাকি হচ্ছে না? চলো চলো, আজকে এক্ষুনি মহারাজের কাছে নিয়ে যাব। প্রজাদেরকে এইভাবে ঠকানো ভুল হয়ে গেছে গোপাল দাদা, ভুল হয়ে গেছে, আর কোনোদিন এরকম করব না। ঠিক আছে ঠিক আছে, যদি বাঁচতে হয় তাহলে আমার কথা অনুযায়ী কাজ করতে হবে, বুঝলে? কি কাজ বলো গোপাল দাদা, তুমি যা বলবে আমি তাই করব। আমাকে শুধু ধরিয়ে দিও না, নইলে আমার সংসার জলে ভেসে যাবে। শোনো, আজকে বিকেলে ও এই ব্যাপার, ঠিক আছে গোপাল দাদা, ঠিক আছে। দে, এবার যেটুকু ভালো দুধ অন্য জায়গায় সরিয়ে রেখেছিস সেটুকুই দে, আর ওই জল দেওয়া দুধ তুই নিচে খা। ঠিক আছে। বাহ 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 বাহ, বেশ তোড়জোড় দিয়েই পুকুরে স্নান করে দেখছি। হ্যাঁ, জামা কাপড় সব পাড়ে রাখে। যা পরিকল্পনা করেছি সব ঠিক ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। ও কি জাম্বো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? তুমিও স্নান করবে নাকি? তাহলে দাও, আরে ডুব দাও, ডুব দাও। না ভাইয়া, আমি একটু পরে আসছি, তুমি স্নান করে নাও। এই ন্যাপলা, ন্যাপলা, বাড়ি আছিস নাকি? ন্যাপলা, কে গোপাল দাদু? এসো এসো, ভিতরে এসো। শোন ন্যাপলা, তোকে একটা কাজ করতে হবে। আজকে কোনো কাজ করতে পারবো না দাদু, একটু পরেই পুটিদের বাড়িতে যাব। পুটি আমাকে রাখি পরাবে, কিন্তু এখনো পুটির জন্য কোনো উপহার কিনতে পারিনি। অনেক সমস্যার মধ্যে আছি, বুঝলে, অনেক সমস্যা। এই নে 5 টাকা ধর, কুটির জন্য উপহার কিনবি। আর কাজটা আজকে না, কালকে বেলার দিকে করতে হবে। 5 টাকা দিলে? বলো বলো, কি করতে হবে বলো। আমার শ্যালক এসেছে, সে তো সকালে তোকে বললাম, ও পুকুরে রোজ স্নান করে, কালকে বেলার দিকেও করবে। তোকে কি করতে হবে শোন। অত না হেসে কাজটা করতে পারবি কিনা বল। এ তো আমার বাঁ হাতের কাজ, আর না পারলে ডান হাতে করে দেবো। শাবাশ, এই তো চাই। আমার সর্বনাশ হওয়া থেকে আমাকে বাঁচা দাদু ভাই, নইলে কদিন পরেই আমি ফুটুস তুম হয়ে যাব। কোনো চিন্তা করো না গোপাল দাদু, কালকে কাজ হয়ে যাবে। ঠিক আছে। উফ দিদি, কি করেছিস কি? হ্যাঁ, কত ভালো ভালো খাবার। আজকে প্রাণ ভরে খাবো। এই দেখি এদিকে, হাতটা বাড়া দেখি, রাখিটা পরিয়ে দি। কি গো, তুমি শাকটা বাজাও, কি হাঁ করে দেখছো? হ্যাঁ, ও হ্যাঁ, বাজাচ্ছি বাজাচ্ছি।
কোনটা ছেড়ে কোনটা খাই? এটা তোর যেটা ইচ্ছে সেটা আগে খা। এই দেখ, আরেকটা জিনিস আছে তোর জন্য। ভোলার দোকানের রাখি পূর্ণিমার বিশেষ মিষ্টি। বল গোবিন্দ। দেখি, তুমি সবকটা মিষ্টি ভাইকে দিয়ে দিলে? হ্যাঁ, রাখি পূর্ণিমার বিশেষ মিষ্টি ভাই বা দাদাকেই খেতে হয়। আমি তো তোমাকে রজনীগন্ধার মালা পরিয়ে বিয়ে করেছি গো। তোমাকে কি রাখি পূর্ণিমার মিষ্টি খাওয়াতে পারি বলো? তাহলে জানবো, আমি খাওয়া শুরু করলুম। হ্যাঁ, তুমিও শুরু করে দাও। কই গো গিন্নি, তুমি তো এত কিছু ইলিশের পদ বানিয়েছো, তা আমার জন্য শুধু একটা ভাজা? ওসব তো ভাইয়ের জন্যে। তাছাড়া ইলিশ মাছের অনেক তেল। তোমার দিন দিন তেল খেয়ে খেয়ে ভুঁড়িটা কি হয়েছে দেখেছো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, খাও শ্যালক বাবা জীবন, তুমিই খাও, আমার আর খিদে নেই। কি, তুমি উঠে গেলে কেন? এত কষ্ট করে বেছে বেছে বাজার করলাম, আর আমাকেই যখন খেতে দেবে না তখন বসে থেকে আর কি করব বলো? ও দিদি, খাসির মাংসটা কিন্তু দারুণ বানিয়েছিস। জাম্বো তো খেলো না, আমি জাম্বোটাও নিলুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাও খাও খাও, সব খেয়ে নাও, কালকেই তোমার বিদে হবে। ও মা, তোর তো দেখছি পাত খালি রে। আর একটু ভাত দি ভাই। হ্যাঁ হ্যাঁ, দে দে, ও জিজ্ঞেস করছিস কেন? দে, বুড়িটা দেখছিস না? হ্যাঁ দে। যা ন্যাপলা, কাজ শুরু করে দে। আমার জামা ধুতি কোথায় গেল? এই মনেছে, আশেপাশে কাউকে তো দেখতে পাচ্ছি না, তাহলে গেল কোথায়? কি কাকু, কি খুঁজছো? আমার ধুতি আর জামা গো, কোথায় যে গেল? ও, ধুতি আর জামা ওই যে দূরে তাকাও, একটা আম গাছ দেখেছো? ওর ডালে ঝুলছে। কি, ওখানে কিভাবে গেল? আমি রেখে এসেছি, এমনি এমনি কি করে যাবে পাগল? কে তুমি? আমার নাম জেনে তোমার কাজ নেই, আগে বলো আমার কথা মতো একটা কাজ করবে কিনা? না না, আমি কোনো কাজ ফাজ করতে পারবো না। হ্যাঁ, এই বলে দিচ্ছি। তাহলে ওই ধুতি কাপড় আর পাবে না। হ্যাঁ, পাবো না? সে কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলো কি করতে হবে? এমনিতেই দুপুর হয়ে গেছে, দিদি আমার চিন্তা করছে, খিদেও পেয়েছে। খিদে তো আমারও পেয়েছে। কি খাবে বলো, বলো না কি খাবে? গরুর দুধ খাবো, একদম টাটকা খাঁটি দুধ। সামনে রামু গোয়ালার গোয়াল আছে, তুমি আমাকে যদি কথা দাও যে ওই গোয়াল থেকে দুধ দুয়ে এনে দেবে, তাহলেই তোমার জামা কাপড় সব ফেরত পাবে, নইলে এই পুকুরেই থাকতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি মুশকিল, বিপদে পড়লে মানুষকে কত কিছুই না করতে হয়। দাঁড়াও, এনে দিচ্ছি। সর্বনাশ, চুরি করে দুধ আনতে গিয়ে ধরা পড়বো না তো? গোয়ালা এখন বাড়িতে থাকে না, তুমি টুক করে যাও আর ঝুপ করে দুধটা দুইয়ে নিয়ে চলে এসো। ওই দেখো একটা বালতিও আছে, ওটা করে আনবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখেছো, দুপুর শেষ হতে চললো, ভাই এখনো এলো না। হ্যাঁ, কি হলো বলো তো? ভাইয়ের জন্য যেন দরদ উথলে উঠছে, কোনো তো কাজের নয়, শুধু গান্ডে পিন্ডে খায় আর শুয়ে থাকে। এই একদম এসব কথা বলবে না, আমার ভাই খুব ভালো। হ্যাঁ, ভালো না ছাই, এখনো চান করে ফিরলো না। যাই গিয়ে দেখে আসি, ও তো আবার পথঘাট সব চেনে না। হ্যাঁ চলো আমিও যাই, দেখি বেটা কোথায় কি করছে। এই তো দুধ দেওয়া হয়ে গেছে, এইবার ছেলেটাকে দিয়ে দিলেই আমার ছুটি। এই কে রে? আমার গোয়ালে না বলে কে ঢুকেছে? একি 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 দুধ চুরি করে পালাচ্ছে। একি এই হয়েছে, বিশ্বাস করুন আমি চোর নই। চুরি করে আবার বলছে চোর নই? কে তুই? কে বল? আমি হলাম গিয়ে গোপালের শ্যালক, মানে মানে গোপাল আমার জাম্বো। মানে ওই
জামাই বাবু। ছি 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 ছি, এত ভালো একটা মানুষের আত্মীয় হয়ে চুরি করছিস? চল বেটা চল, এক্ষুনি তোকে শাস্তি দেবো। ওই তো গোপাল আসছে। এই দেখো গোপাল, তোমার গুণধর শ্যালক আমার গোয়াল থেকে দুধ চুরি করে পালাচ্ছিল। ছি 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 ছি, দুদিন ধরে আমি দুধ কলা দিয়ে কালসাপ পুষছি। ইস, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আমার শালক চোর। একিরে ভাই, তুই চুরি করেছিস? একি, তুই সত্যি করে বল ভাই, সত্যি করে বল। বিশ্বাস কর দিদি, চুরি আমি করেছি, কিন্তু কিন্তু ইচ্ছে করে করিনি। একটা ছেলে বলল চুরি করো, আমি করলাম। একটা ছেলে বললো আর চুরি করলে? নিয়ে আরে পুরো কথাটা তো শোনো। আমি আর কিচ্ছু শুনতে চাই না। তুমি এক্ষুনি এই রাজ্য থেকে বিদায় হও। রাখি বন্ধন উপলক্ষে এসেছো তাই বলে ক্ষমা করছি, আর বিদায় না হলে কারাগারে বন্ধন করার ব্যবস্থা করব। ওরে বাবা রে। চলো গিন্নি, আমি বলছিলাম না তোমার ভাই কোনো কাজের না, শেষে কিনা চুরি করতে গিয়ে ধরা পড়লো। হ্যাঁ, ছি 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 ছি, আমার কতগুলো টাকা বেরিয়ে গেল। কি আর করা যাবে, আর কোনোদিন ওকে নেমন্তন্ন করব না। যাকে আপদ বিদেয় তো হয়েছে, আর না এলেই ভালো, আমারও আর খরচা হবে না।